বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 5 দিন পর আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরাকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আক্রমণ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রে বেনিয়ামিন নেতানিয়াহু সফর ঘিরে ওয়াশিংটনে উত্তেজনা, ফিলিস্তিনপন্থী ও কট্টর ইহুদিদের বিক্ষোভ। ভারতের নতুন শিক্ষামন্ত্রী যোশীকে নিয়েও রাজনৈতিক বিতর্ক। ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ প্রিয়াঙ্কার, চরিত্র হননের অপচেষ্টা দাবি বিজেপির। 5 দিনের বিরতির পর হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্র, এতে কমপক্ষে 20 জনের প্রাণ গেছে। এদিকে জর্ডানের মুওয়াফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা সফলভাবে প্রতিহতের দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। কয়েকদিন শান্ত থাকার পর আবারও অস্থিরতা মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সৌদি আরবের আচমকা হামলায় প্রকম্পিত হয় ইরাকি ভূখণ্ড। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের একাধিক ঘাঁটি টার্গেট করে যৌথ বাহিনী। ধ্বংস করা হয় পিএমএফ এর লজিস্টিক্স ও অস্ত্রের গুদাম। ক্ষতিগ্রস্ত কয়েকটি ঘাঁটি। নিভেনা শহরেও হয়েছে হতাহতের ঘটনা। বসরা প্রদেশে হয় জোরালো বিস্ফোরণ। অভিযানের খবর নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা এবং রিয়াদকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়। পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরান সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলা চালিয়েছিল। এদিকে জর্ডানের মুওয়াফাক আল সালতি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। টার্গেট করা হয় বিভিন্ন স্থাপনা ও কমান্ড সেন্টার। ছোড়া হয় 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে 5টি মিসাইল ভূপাতিতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। যতক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ও হুমকি অব্যাহত থাকবে, ততক্ষণ হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। শুক্রবার কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ওয়াশিংটনের অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতার। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল প্রদান ইস্যুতে সমঝোতায় আসতে ইরানকে প্রস্তাব দিয়েছে ওমান। শনিবার পাঠানো এই প্রস্তাব অনুযায়ী হরমুজের উপর একক নিয়ন্ত্রণ থাকবে না ইরানের, আরোপ করতে পারবে না বাধ্যতামূলক টোলও। ওমানের এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে উপসাগরীয় দেশগুলো। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে উত্তেজনা নিরসনে একটি 50-50 প্রস্তাব দিয়েছে ওমান, যার আওতায় প্রণালীতে প্রবেশের রুট হিসেবে এক দেশ এবং বের হওয়ার পথ হিসেবে ব্যবহৃত হবে আরেক দেশের জলসীমা। তবে নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই প্রস্তাব এরই মাঝে প্রত্যাখ্যান করেছে ইরান। হুতি বিদ্রোহীদের নৌ অবরোধ জারির পর গেল 24 ঘন্টায় বাব আল মান্দেব পাড়ি দিল সর্বোচ্চ সংখ্যক নৌযান। শিপ ট্র্যাকিং সংস্থা কেপলারের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে গতকাল 37টি পণ্যবাহী জাহাজ যাতায়াত করেছে, যা 19 জুলাইয়ের পরে সর্বোচ্চ। এর মধ্যে 20টি জাহাজ বাব আল মান্দেব প্রণালীতে প্রবেশ করেছে, বের হয়েছে 17টি। এর মধ্যে সুপার ট্যাঙ্কার ও এলএনজি বাহী ট্যাঙ্কারও রয়েছে। 19 জুলাই লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতি বিদ্রোহীরা। ইরানের সাথে চলমান সংঘাতে এখন পর্যন্ত 624 জন মার্কিন সেনা আহত হয়েছে। গেল ফেব্রুয়ারিতে অভিযান শুরু হওয়ার পর এই বিপুল সংখ্যক সেনা সদস্য আহত হয়। পেন্টাগনের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় এসব সেনা আহত হন। এর পাশাপাশি যুদ্ধক্ষেত্রে নানা কঠিন পরিস্থিতিতেও আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেক সেনা। প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরি চলাকালে 417 জন আহত হয়, বাকিরা এর পরবর্তী অভিযানে আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক সেনা চিকিৎসা শেষে দায়িত্বে ফিরলেও এখনও অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। সংঘাত দীর্ঘায়িত হয় মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নিজ দেশে চলমান রাজনৈতিক সংকটের মাঝে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান আঞ্চলিক সংঘাতের পাশাপাশি আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে। নেতানিয়াহুর মার্কিন সফরকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজধানী ওয়াশিংটনে। প্রতিবাদ বিক্ষোভে জড়ো হয়েছে ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি কট্টর ইহুদিরাও। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আবারও বিদেশ সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার পা রেখেছেন পরম মিত্র যুক্তরাষ্ট্রের মাটিতে। মঙ্গলবার ওভাল অফিসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে।
ইরানে চলমান উত্তেজনা, লেবানন ইস্যু, আব্রাহাম চুক্তি সম্প্রসারণ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার জোরদার ইস্যুতে হয়েছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্টের সাথে অন্যতম সেরা বৈঠক হয়েছে বলে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সাথে একটি চমৎকার বৈঠক হয়েছে। পারস্পরিক সমর্থন, অভিন্ন লক্ষ্য সম্পর্কে স্পষ্ট বোঝাপড়া নিয়ে আলোচনা করেছি আমরা। বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্যতম সেরা বৈঠক এটি। ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে গুরুত্বপূর্ণ সমন্বয়ের সুযোগ এই আলোচনা। নেতানিয়াহুকে মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রীর তকমা দেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য ট্রাম্প প্রশাসনের কাছে কদর পেলেও নেতানিয়াহুর আগমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মার্কিনীরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে। পোস্টার প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমেছে ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি কট্টর ইহুদিরাও। নেতানিয়াহুকে যুদ্ধের কারিগর ও ধর্মের অপব্যবহারকারী আখ্যা দিয়ে জানায় প্রতিবাদ। আজ ইহুদি, খ্রিস্টান, মুসলিম গোষ্ঠীর মানুষেরা একসাথে হয়েছে। আমরা আন্তঃধর্মীয় বা অহিংস প্রতিবাদ কর্মসূচি পালন করছি। নিপীড়ন, গণহত্যা, নৃশংসতা ও নির্যাতনের মাধ্যমে গড়ে ওঠা ইহুদি রাষ্ট্র ও এর কারিগর বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। 3 দিনের সফর শেষে বৃহস্পতিবার নিজ দেশে ফেরার কথা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। গাজার একটি মসজিদে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আল মুত্তাকিন নামের মসজিদটি। এছাড়া উপত্যকার বিভিন্ন অংশে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে আইডিএফ। এদিন হামলার লক্ষ্য ছিল মূলত মধ্য উত্তর গাজা। মসজিদের পাশাপাশি নুসাইরাত শরণার্থী শিবিরেও বোমা ছোড়া হয়েছে। সব হামলায় কমপক্ষে 1 ফিলিস্তিনি নিহত হয়েছে, আরও অন্তত 12 জন আহত হয়েছে। গাজার প্রায় 64% এলাকা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। বাকি অংশেই বর্তমানে আশ্রয় নিয়েছে 20 লাখের বেশি ফিলিস্তিনি। নিয়মিতই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তাদের লক্ষ্য বানাচ্ছে ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরে স্যাটেলাইটদের সহিংসতার প্রতিবাদে আবারও ব্যাপক বিক্ষোভ করছে ইসরায়েলিরা। তেল আবিবে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। মঙ্গলবার ইসরায়েলি রাজধানীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন আন্দোলনকারীরা। যুদ্ধ ও সহিংসতা বন্ধের দাবি জানায় তারা, আর তাদের সরিয়ে দিতে পুলিশ তৎপর হলে দুপক্ষের ব্যাপক হাতাহাতি শুরু হয়। এ সময় ব্যানার, মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। পশ্চিম তীরে আরও অবৈধ বসতি নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিত ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এটি কার্যকর হবে 4 পেয়ে যে কোনো যন্ত্র ও হিউম্যানয়েড উন্নত রোবটের ক্ষেত্রে। এগুলো বেশিরভাগই চীনে তৈরি। পাওয়ার ইনভার্টার আমদানির উপরও নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেল বিভাগ। কারণ এই যন্ত্রগুলো ডেটা অ্যাক্সেস, নজরদারি চুরি করতে পারে সাইবার হামলাও, যা মার্কিন অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাণিজ্যকে রাজনীতির গুটি বানিয়েছে। ভিত্তিহীন অজুহাতে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা জানায় চীন সরকার। প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন নিয়ে লোকসভায় বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুনোধুনো করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আর এ সময় তীব্র হট্টগোলের সৃষ্টি হয় সভাকক্ষে। ছাত্র আন্দোলনে বল প্রয়োগের অভিযোগ তুলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSOS এর সমালোচনা করেন। রাহুল বলেন, ধর্মেন্দ্র প্রধান কেবল একটি প্রতীক, ছাত্রদের আসল শত্রু RSS। এর জেরে আবারও সরকারি ও বিরোধী সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। স্পিকার প্রমাণ ছাড়া কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না আনার নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে এসে বসার সাহস নেই। তিনি গাড়িতে বসে ভয়ে কাঁপছেন, কারণ তার অনুমতিতেই ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা লোক দেখানো, কারণ ধর্মেন্দ্র প্রধান কখনো শিক্ষা মন্ত্রণালয় চালাননি। যে সংগঠনটি শিক্ষা মন্ত্রণালয় চালায় তার নাম RSS। ধর্মেন্দ্র প্রধান একটি প্রতীক, আসল শত্রু হলো RSS। এবার ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে নিয়ে বিতর্ক তুঙ্গে। আলোচিত বিলকিস বানু ধর্ষণ কাণ্ডে অপরাধীদের পক্ষে তার পুরনো এক মন্তব্যের জেরে তোপের মুখে পড়েছেন বিরোধীদের। ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে পার্লামেন্টে তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস MP প্রিয়াঙ্কা গান্ধী। অভিযোগ অস্বীকার করে প্রিয়াঙ্কাকেই পার্লামেন্ট থেকে বহিষ্কারের দাবি তুলেছেন যোশী। শিক্ষামন্ত্রীর চরিত্র হননের দায়ে কংগ্রেসের সমালোচনা করছে বিজেপি।
শিক্ষার্থীদের আন্দোলনে তোপের মুখে বিজেপি সরকার, শিক্ষামন্ত্রী বদলাতে বাধ্য হলেও ভারতের রাজনীতিতে কমেনি উত্তেজনা। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া প্রহ্লাদ যোশীকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। प्रहलाद जोशी जी ने बिल्किस बानो के बलात्कारियों की रिहाई पर जो बयान दिए। নতুন শিক্ষামন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে সরকারের দিকে তোপ দাগছে বিরোধীরা। বিলকিস বানুর ধর্ষকদের পক্ষে প্রহ্লাদ যোশীর এক মন্তব্যকে সামনে এনে তার নিয়োগের যৌক্তিকতা নিয়ে পার্লামেন্ট ও পার্লামেন্টের বাইরে সরব কংগ্রেস। তাদের দাবি, এমন এক ব্যক্তিকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে যার অবস্থান ধর্ষকদের পক্ষে। एक ऐसे व्यक्ति को इस पद पर প্রধানমন্ত্রী মহোদয় নতুন শিক্ষামন্ত্রী হিসেবে এমন একজনকে বেছে নিয়েছেন যিনি এক সময় এক গর্ভবতী নারীর ধর্ষণকারীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের লাখ লাখ নারীকে কি বার্তা দিলেন? जी ने বিজেপি এমন একজন ব্যক্তিকে শিক্ষামন্ত্রী করেছে যিনি ধর্ষকদের রক্ষা করেন। এমন ব্যক্তির হাতে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেয়া অত্যন্ত উদ্বেগজনক। মন্ত্রিসভায় আরো অনেক অভিজ্ঞ নেতা থাকা সত্ত্বেও কেন প্রহ্লাদ যোশীকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হলো তা বিস্ময়কর। ভিত্তিহীন দাবিতে ব্যক্তিগত আক্রমণ করে শিক্ষামন্ত্রীর চরিত্র হনন করছে কংগ্রেস, এমন অভিযোগ সরকারি দলের। দায় অস্বীকার করে প্রিয়াঙ্কা গান্ধীকে পার্লামেন্ট থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রহ্লাদ যোশী। প্রিয়াঙ্কাজির উচিত ছিল তার বক্তব্যের সত্যতা যাচাই করা। যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি এই অভিযোগগুলো অস্বীকার করছি। তাকে বহিষ্কার করা উচিত এবং অবশ্যই ক্ষমা চাইতে হবে। आपने जो रूल का जिक्र किया 350 में, मुझे कोई नोटिस नहीं दिया है, मैं इधर प्रेजेंट हूँ और मैंने ऐसे कैसे। আলোচিত বিলকিস বানু ধর্ষণ ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় যাবজ্জীবন প্রাপ্ত 11 আসামিকে 2022 সালে আগাম মুক্তি দেওয়া হয়েছিল। সে সময় কেন্দ্রীয় মন্ত্রী পদে থাকা যোশী ধর্ষকদের পক্ষে সাফাই গিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় ভাঙার নির্দেশকে কেন্দ্র করে উত্তেজনা ভারতের রাজনীতিতে। উত্তরপ্রদেশে অবস্থিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। দাবি, বিশ্ববিদ্যালয়ের 40টি ভবনের মধ্যে 38টি অবৈধ, যার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যে, হয় বিক্ষোভও। জনরোষের মুখে বিতর্কিত সিদ্ধান্ত আপাতত স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। 2006 সালে সমাজবাদী পার্টির প্রবীণ নেতা আজম খান ওই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেছিলেন। ভারতের উত্তরপ্রদেশের রামপুরে অবস্থিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় দেশটির স্বাধীনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী রাজনীতিবিদ মাওলানা জওহরের নামে 2006 সালে নির্মিত হয় বিশ্ববিদ্যালয়টি। সমাজবাদী পার্টির নেতা আজম খান যার উদ্যোক্তা। 300 একর জায়গা জুড়ে অবস্থিত জওহর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 3000-এর বেশি। গত 15 জুলাই উত্তরপ্রদেশে বেশ প্রসিদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠান উচ্ছেদের নির্দেশ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজ্যের বিজেপি সরকার। কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের 40টি ভবনের মধ্যে 38টি অবৈধ। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে, হচ্ছে বিক্ষোভও। বিরোধীদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াতেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। রাজনৈতিক হাতিয়ার হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহারের অভিযোগ তাদের। জওহর বিশ্ববিদ্যালয় কেবল রাজ্যেই নয়, বরং সমগ্র দেশেই একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। অথচ সংকীর্ণ মানসিকতার বর্তমান সরকার এটিকে ভেঙে ফেলার কথা বলছে। बीजेपी वाले पढ़े लिखे नहीं है। 2500 থেকে 3000 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা উচিত না। বিজেপির লোকজন শিক্ষিত নয়, তারা শিক্ষা প্রতিষ্ঠানের মর্ম বোঝে না। किससे इशू आप চাপের মুখে বিশ্ববিদ্যালয় ভাঙার সিদ্ধান্ত থেকে অবশ্য আপাতত সরে এসেছে প্রশাসন। রামপুর ডেভেলপমেন্ট অথরিটির জারি করা নির্দেশ গত সোমবার স্থগিত করেছে মুরাদাবাদের ডিভিশনাল কমিশনার। অর্থাৎ সরকারি নির্দেশের বিরুদ্ধে জওহর ট্রাস্টের দায়ের করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাঙা যাবে না বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনা। এর আগে 2023 সালে উত্তরপ্রদেশ সরকার বিশ্ববিদ্যালয়ের জমি লিজ বাতিল করে। পরে এলাহাবাদ হাইকোর্ট 2024 সালে এই বাতিলের বিরুদ্ধে আপিলও খারিজ করে দেন। সরকারের কাছে ন্যায্য মূল্যে উৎপাদিত শস্য বিক্রির দাবিতে কৃষকদের বিক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশ। বুধবার মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ থেকে রাজধানী ভোপালে অবস্থিত মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবনের দিকে পদযাত্রা করে হাজার হাজার কৃষক। ন্যূনতম সমর্থন মূল্যে কৃষকদের উৎপাদিত মুগ ডাল কেনার পাশাপাশি কৃষিখাতে প্রয়োজনীয় সংস্কার আনার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সড়ক। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা চালায় তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
রাশিয়া ও ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিলের পক্ষে ভোট দিয়েছে মার্কিন সেনেট। বিলটি আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ জ্বালানির বড় ক্রেতা দেশগুলোর উপর সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। আর সম্ভাব্য তালিকায় রয়েছে ভারত ও চীন। এছাড়া রুশ কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান, নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত শ্যাডো ফ্লিটের উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। একই সাথে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন ঠেকাতে বিদ্যমান নিষেধাজ্ঞা আরও কঠোর করার কথা বলা হয়েছে। 86/12 ভোটে সিনেটের প্রাথমিক অনুমোদন পাওয়া বিলটি এখন প্রতিনিধি পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে গ্রীষ্মকালীন অবকাশ চলায় সেপ্টেম্বরের আগে প্রতিনিধি পরিষদের বিলটি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই। জাপানের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। এই তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। চলছে উদ্ধার অভিযান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে কিউশু দ্বীপে অনুভূত হয় 7.1 মাত্রার জোরালো কম্পন। দেশটির কুমামোতো সিটিতে ভূমিকম্পের কেন্দ্র ছিল। ধসে পড়ে শহরটি বিশাল একটি শপিং মল। বিস্ফোরণ হয়েছে ভবনের একাংশে। ধ্বংসস্তূপ থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো আটকা পড়ে আছেন অনেকে। শহরের একটি পেপার মিলে ধসে পড়েছে চিমনি আর ক্ষতিগ্রস্ত অর্ধশত মেডিকেল স্থাপনা। 17 শতকের একটি ঐতিহাসিক প্রাসাদের দেয়ালও ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরের প্রায় 40,000 বাড়িঘর। বিভিন্ন স্থানে আটকে পড়াদের সন্ধানের অভিযানে যোগ দিয়েছেন 3,500-এর বেশি উদ্ধারকর্মী। ইউক্রেনীয় বাহিনীর কৌশলগত বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর পাশাপাশি দখল নিয়েছে ডোনেৎস্কের আরও একটি এলাকা। কর্তৃপক্ষ জানায় ইউক্রেনের একাধিক জ্বালানি ও গোলাবারুদের ডিপো, ড্রোন কারখানা, সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এছাড়াও ইউক্রেনের প্রায় 150 স্থানে সামরিক বাহিনীর ব্যবহৃত পরিবহনে হামলা চালানো হয়। দেশীয় ও বিদেশি ভাড়াটি সৈন্যদের অস্থায়ী আবাসস্থল রুশ হামলা লক্ষ্যবস্তু ছিল। ইউক্রেনের সামরিক বাহিনীর রসদ সরবরাহের জাহাজ ও বন্দরগুলোতে আগ্রাসন এখনও চলমান। অন্যদিকে একই দিনে রাশিয়ার সেনা স্থাপনা ও বিভিন্ন ভবনে হামলার দাবি করেছে ইউক্রেনের সেনা প্রধান। এবং প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার উদ্মুক্ত প্রজাতন্ত্রে অবস্থিত একটি স্থাপনা। এটি রাশিয়ার সুরক্ষিত ও কৌশলগত জ্বালানি রিজার্ভ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। ইতিহাসে প্রথমবারের মতো ফ্রান্সের আকাশে দেখা মিলেছে বিরল ফায়ার ক্লাউড বা অগ্নিমেঘের। টানা কয়েকদিনের ভয়াবহ দাবানলের তীব্র তাপেই এই উদ্বেগজনক প্রাকৃতিক ঘটনার সৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন এই অগ্নিমেঘ শুধু দাবানলের ভয়াবহতাই প্রকাশ করে না, বরং বজ্রপাত ও প্রবল বাতাসের মাধ্যমে আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিতে পারে। ধোঁয়ার বিশাল কুণ্ডলিতে ছেয়ে গেছে ফ্রান্সের আকাশ। নিচে জ্বলছে ভয়াবহ দাবানল, আর সেই আগুনের তীব্র তাপেই তৈরি হয়েছে বিশাল আকৃতির এক বিশেষ মেঘ, পাইরো কিউমুলোনিম্বাস, যা ফায়ার ক্লাউড নামেই বেশি পরিচিত। বিশেষজ্ঞদের মতে দাবানলের তাপে ধোঁয়া, ছাই আর জলীয় বাষ্প দ্রুত উপরে উঠে এই মেঘ তৈরি হয়। অনেকটা বিশাল চিমনির মতো কাজ করে, যা ধোঁয়াকে বায়ুমণ্ডলের অনেক উঁচু স্তর পর্যন্ত নিয়ে যায়। ফায়ার থান্ডারস্টর্ম অনেকটা চিমনির মতো, যেখানে মাটিতে বিশাল আকারের আগুন জ্বলতে থাকে এবং সেই ধোঁয়া একটি স্তম্ভের আকারে সোজা ওপরের দিকে উঠে যায়। দাবানলকে আরো ভয়াবহ ও অনিশ্চিত করে তোলে ফায়ার ক্লাউড। এটি শক্তিশালী বাতাস সৃষ্টি করে আগুনের দিক পরিবর্তন করতে পারে, আবার বজ্রপাতের মাধ্যমে সূচনা ঘটাতে পারে নতুন দাবানলের। এছাড়া শক্তি ফুরিয়ে গেলে প্লুম কোলাপস নামে পরিচিত একটি ঘটনা ঘটে, যা আগুনকে হঠাৎ ও অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে দিতে পারে। ফরাসি আবহাওয়া বিভাগ জানিয়েছে বোর্দোর কাছে প্রথমবারের মতো এই ফায়ার ক্লাউড শনাক্ত করা হয়েছে। যদিও কি কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে তা জানা যায়, কিন্তু ঠিক কোথায় কখন এটি তৈরি হবে তা আগে থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। জলবায়ু বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকলে কানাডা বা অস্ট্রেলিয়ার মতো ইউরোপেও ভবিষ্যতে এই ধরনের ফায়ার থান্ডারস্টর্ম আরও বেশি দেখা যেতে পারে। ইরানে প্রায় 40 দিনের টানা সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির পর মারাত্মক অস্ত্র সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি ও সম্প্রতি হামলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত মার্কিন বাহিনী দেশটির 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং 1,700-এর বেশি ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $3,750 কোটি, যার বড় অংশই গেছে মূল্যবান গোলাবারুদ ও উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পেছনে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্র 1,000-এর বেশি টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে।
যা 2031 সালের আগে আগের মজুত অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নেই। পাশাপাশি মার্কিন অস্ত্রাগারে থাকা প্রায় 2330টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মধ্যে সর্বোচ্চ 1430টি এবং 360টি থার্ড ক্ষেপণাস্ত্রের মধ্যে 190 থেকে 290টি ইতোমধ্যেই ব্যবহৃত হয়ে গেছে। 20 থেকে $50,000 মূল্যের ইরানি ড্রোন ধ্বংস করতে একটি $40 লাখ মূল্যের প্যাট্রিয়ট ব্যবহারে যুক্তরাষ্ট্রের খরচ দাঁড়িয়েছে আকাশচুম্বী। পেনসিলভানিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সামিটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলা বারুদের ঘাটতির কথা সরাসরি অস্বীকার করে মার্কিন অস্ত্রের প্রাচুর্যের দাবি করলেও ভেতরের চিত্র ভিন্ন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের এই জরুরি ঘাটতি মেটাতে সিনেটের কাছে $8,700 কোটি অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন। সিএসআইএস এর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক কানসিয়ানের মতে একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে 1 থেকে 5 বছর সময় লাগে, তাই চাইলেও দ্রুত এই ঘাটতি পূরণ সম্ভব নয়। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে গণ্য করা চীন 2027 সালের মধ্যে অঞ্চলটি দখলে সামরিকভাবে প্রস্তুত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। 2023 সালেই এমন সতর্কবার্তা দিয়েছিলেন সিআইএর সাবেক পরিচালক উইলিয়াম বার্নস। তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র কৌশলগত অস্পষ্টতার ভেতরেও প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ চালিয়ে গেলেও বর্তমান সংঘাতের কারণে মার্কিন অস্ত্রাগারে তৈরি হওয়া মারাত্মক ঘাটতিকে একটি ঝুঁকিপূর্ণ সময় হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান। তার মতে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হুট করে সংঘাত দেখা দিলে চীনা বাহিনীর বিশাল ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানের বিরুদ্ধে লড়ার মতো পর্যাপ্ত আধুনিক অস্ত্র মার্কিন বাহিনীর কাছে থাকবে না। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পর্যবেক্ষণ করে চীন ইতোমধ্যেই তাদের তৈরি হাইপারসোনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রণকৌশল হিসেবে ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনীকে এক বিরাট অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি ফেলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া অস্ত্র সংকটের কারণে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন বড় ধরনের চাপের মুখে পড়েছে। তবে পেন্টাগনের নীতি নির্ধারকদের আশ্বস্ত করার মূল জায়গা হল যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার সংকুচিত হলেও সংঘাতের ফলে ইরানের নিজস্ব সামরিক উৎপাদন কাঠামো ও অস্ত্রের মজুত আরও শোচনীয়ভাবে ধ্বংস হয়েছে। তুরস্ক ইরাকের সম্পর্ক এবার নতুন মোড় নিতে যাচ্ছে। এর কেন্দ্রে রয়েছে তেল। উত্তর ইরাকের কিরকুক তেল ক্ষেত্রে অংশীদারিত্ব নেয়ার পর ইরাক থেকে দৈনিক 10 লাখ ব্যারেল পর্যন্ত তেল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তুরস্কের সামনে। এটিকে দুই দেশের জ্বালানি সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারায় ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকের পর এরদোয়ান জানিয়েছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তুর্কি পেট্রোলিয়াম বা টিপিওএ পৃথক শেয়ার হস্তান্তর চুক্তির মাধ্যমে কিরকুক লিমিটেডে বিপি এনার্জি 15% শেয়ার কিনবে। নিরাপত্তা, বাণিজ্য, পরিবহন ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি দুই দেশ নতুন জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা করেছে। এরই মধ্যে 27 জুলাই ইরাক তুরস্কের পুরনো অপরিশোধিত তেল চুক্তির মেয়াদ শেষ হয়েছে। 1975 সালে এই চুক্তির আওতায় চালু হয়েছিল কিরকুক জেহান তেল পাইপলাইন। এর মাধ্যমে ইরাকে অপরিশোধিত তেল তুরস্কের ভূমধ্য সাগরীয় জেহান টার্মিনালে পৌঁছাতো। পুরনো চুক্তি নবায়ন না করে এবার নতুন জ্বালানি সহযোগিতার কাঠামোর তৈরির পথে হাঁটছে আঙ্কারা। বিশ্লেষকদের মতে এর পেছনে শুধু তেলের হিসাব নেই, জ্বালানি উৎস ও বাণিজ্য পথ বিচিত্রময় করতে চাইছে তুরস্ক। হরমুজ প্রণালীর অস্থিরতা ও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আঙ্কারার এই পরিকল্পনাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। একই সঙ্গে নিরাপত্তা, জ্বালানি ও পরিবহন এই 3 ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের পারস্পরিক নির্ভরতাও বাড়াতে পারে। তবে সম্পর্কের সবচেয়ে কঠিন জায়গা নিরাপত্তা। উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের বিরুদ্ধে তুরস্কের রয়েছে প্রায় 50টি ঘাঁটি এবং প্রায় 5000 সেনা। পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। 2025 সালের মাঝামাঝি পিকেকে নিরস্ত্রীকরণের ঘোষণা দিলেও উত্তর ইরাকে তাদের উপস্থিতিকে এখনো হুমকি মনে করে আঙ্কারা। ফলে নতুন জ্বালানি চুক্তি শুধু তেলের নয়, এটি নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক প্রভাবেরও নতুন সমীকরণ। ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে এমনিতেই ফান্দে পড়িয়া বগা কান্দেরে অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। তার উপর যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই দেশটির সহায়তায় এগিয়ে আসে পরাশক্তির রাশিয়া, তবুও কেন বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্নই এখন নতুন করে আলোচনায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ সিনেটে বলেছেন, চীন ও রাশিয়া বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে। এই দুই দেশ বিভিন্নভাবে ইরানের কিছু কর্মকাণ্ডে সহায়তা করছে। তবে মাত্র দুদিন পরই প্রেসিডেন্ট ট্রাম্প ভিন্ন অবস্থান নিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, রাশিয়া ও চীন ইরান যুদ্ধের সঙ্গে জড়িত নয় বলেই তিনি মনে করেন। সাংবাদিকদের তিনি বলেন, আমি তাদের বিশ্বাস করি। ছোটখাটো কিছু হতে পারে, কিন্তু বড় কিছুই হয়নি। রাশিয়া ও চীন নিশ্চয়ই আমাকে হতাশ করতে চাইবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির দাবি, রাশিয়া ইরানকে মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট তথ্য সরবরাহ করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, মস্কো ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু সম্পর্কিত তথ্য দিয়েছে। এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল অনেকটাই নিষ্ক্রিয়। তিনি বলেন, এটা সত্য কিনা আমরা জেনে নেব, আমি পুতিনকে জিজ্ঞাসা করব। সিরিয়াস কোনো বিষয়ে রাশিয়াকে গুরুত্ব সহকারে না দেওয়া ট্রাম্পের ক্ষেত্রে নতুন কিছু নয়। তার প্রথম মেয়াদেও আফগানিস্তানে মার্কিন সেনাদের হত্যার জন্য রাশিয়া পুরস্কার ঘোষণা করেছিল। এমন গোয়েন্দা তথ্য প্রকাশ পেলেও ট্রাম্প সেটিকে গুরুত্ব দেননি। এবারও একই চিত্র দেখা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিলেও রাশিয়া যদি সত্যিই তেহরানকে সহায়তা করে থাকে, তাহলে সে বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে কড়া ভাষায় কোনো সতর্কবার্তা দিচ্ছেন না। ফলে সমালোচকদের প্রশ্ন, কূটনৈতিক সম্পর্ক নষ্ট না করতেই কি ট্রাম্প মস্কোর সঙ্গে সংঘাত এড়িয়ে চলছেন? ফুটবল বিশ্বকাপ ঘিরে গোটা বিশ্বে যে উন্মাদনা, লক্ষ কোটি ফুটবল প্রেমের যে আবেগ, এর কি কোনো মূল্য নেই? অর্থই সব। নয়তো এমন সিদ্ধান্ত কেন নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা? ফুটবল বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা ঘিরে এমন প্রশ্ন এখন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা সহ বহু ফুটবল প্রেমী। তাদের অভিযোগ, ভবিষ্যতে বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোকে বাণিজ্যিকীকরণের পথে হাঁটছে ফিফা, যার পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কলকাঠি নাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা আসলে কি করতে চাইছে? ট্রাম্পের যোগসূত্রই বাকি, আর উয়েফাই বা কেন আপত্তি তুলছে? সবশেষ 2026 বিশ্বকাপ থেকে প্রায় $12 বিলিয়ন আয় করেছে ফিফা, যা কিনা সংস্থাটির ইতিহাসেই সর্বোচ্চ। এই রেকর্ড আয়ের পেছনে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত আসরের উচ্চ মূল্যের টিকিট ও আতিথেয়তা প্যাকেজ। সমস্যাটা এখানেই। ফিফার উদ্বেগ, আগামী 2030 বিশ্বকাপে এই আয় ধরে রাখা সম্ভব নাও হতে পারে। আর এ কারণেই নতুন বিনিয়োগ কাঠামো গড়ার পরিকল্পনা সামনে এনেছে ফিফা। প্রস্তাব দিয়েছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের, যা কার্যকর হলে বেসরকারি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবে, যাদের মাধ্যমে পরবর্তীতে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে, যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে $20 বিলিয়ন। এর মধ্যে 80% শেয়ার থাকবে ফিফার হাতে, বাকিটা যাবে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে, যেখান থেকে আসবে $4.2 বিলিয়ন। বেসরকারি বিনিয়োগকারীদের নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠিত ড্রাইভ ইটারনাল। এতেই দুইয়ে 4 মেলাতে শুরু করেছেন অনেকেই। ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সখ্যতা ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এই উদ্যোগের পেছনে মহৎ উদ্দেশ্য দাবি করেছে ফিফা। কারণ হিসেবে জানিয়েছে, বিশ্বকাপ থেকে বিপুল অর্থ আয় হলেও সেই সুবিধা সব দেশের ফুটবলে সমানভাবে পৌঁছায় না। কাজেই নতুন বিনিয়োগ থেকে যে অর্থ আসবে তা বিশ্বের বিভিন্ন দেশে ফুটবলের উন্নয়ন, অবকাঠামোগত নির্মাণ, প্রশিক্ষণ ও নতুন খেলোয়াড় তৈরির কাজে ব্যয় করা হবে। জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষ্য, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, অথচ এর বাণিজ্যিক সফলতার সুফল শুধু বড় দেশগুলোই পেয়ে আসছে। কাজেই এখন ছোট ও উন্নয়নশীল দেশগুলোর কাছেও সেই সুফল পৌঁছে দিতে চান তিনি। সেই সঙ্গে আশ্বস্ত করেন, নতুন প্রতিষ্ঠান গঠিত হলেও ফুটবলের নিয়ম, বিশ্বকাপ আয়োজন, ম্যাচ সূচি, টুর্নামেন্ট পরিচালনা কিংবা অন্যান্য ক্রীড়া সংক্রান্ত সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে। যদিও এসব দাবি মানতে নারাজ উয়েফা। বিষয়টি তীব্র আপত্তি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের এই সংস্থাটি। উয়েফা বলছে, ফুটবল কোনো ব্যক্তিগত সম্পদ নয়, তাই এটি বিক্রিরও বিষয় নয়। সংস্থাটির ভাষ্য, ফুটবলের শাসন ব্যবস্থা ও এর মূল্য কাঠামোকে আর্থিক সম্পদে পরিণত করা উচিত নয়। বিশেষ করে কারা লাভবান হবেন, কিভাবে এই অর্থ ব্যবহৃত হবে তা নিয়ে পর্যাপ্ত স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেছে সংস্থাটি। উয়েফার মতে, এই পরিকল্পনা ফুটবল পরিচালনার একটি মৌলিক সীমারেখা অতিক্রম করছে। কাজেই বিষয়টি বিশ্বের সব জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এছাড়াও উয়েফার আশঙ্কা, বেসরকারি বিনিয়োগকারীদের হাতে টুর্নামেন্ট আয়োজনের ভার গেলে তারা অধিক মুনাফার আশায় ভবিষ্যতে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের আকার আরো বড় করতে পারে কিংবা ঘন ঘন টুর্নামেন্ট আয়োজন করতে পারে। এতে বিশ্বকাপ তার গুরুত্ব হারাতে পারে। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অ্যান্ডি বার্নহ্যামও। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ফুটবল বিনিয়োগকারীদের নয়, সমর্থকদের। বিশ্বকাপ কোনো পণ্য নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। এর কোনো অংশ বিক্রি মানে ফুটবলের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ফিফার প্রস্তাব এখনো কার্যকর হয়নি। এই প্রস্তাব নিয়ে এখন ফিফা কাউন্সিলে আলোচনা হবে। এরপর আগামী বছরের ফিফা কংগ্রেসে 211টি সদস্য দেশ ভোটের মাধ্যমে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, যা অনুমোদন পেলে বদলে যেতে পারে বিশ্বকাপ ফুটবলের কাঠামো। তবে এর আগেই শুরু হয়েছে তুমুল আলোচনা। এই ব্যাপারে সতর্ক করেছেন ফুটবল অর্থনীতি বিশ্লেষক কিয়েরান ম্যাগুয়ারো। তার ভাষ্য, ফিফার এই পরিকল্পনার মূল উদ্দেশ্য আয় বাড়ানো। কিন্তু যদি বিনিয়োগকারীদের লাভ নিশ্চিত করতে হয়, তাহলে ভবিষ্যতে 64 দলের বিশ্বকাপ, এমনকি প্রতি 2 বছর পর পর বিশ্বকাপ আয়োজনের মতো চাপ তৈরি হতে পারে, যা ফুটবল ক্যালেন্ডার এবং খেলোয়াড়দের ব্যস্ততা বাড়িয়ে তুলতে পারে। এই অবস্থায় প্রশ্ন হলো, ক্লাব ফুটবলে বছর জুড়ে ব্যস্ত সময় পার করা ফুটবলাররা সেই চাপ নিতে প্রস্তুত তো? সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।